আজকের মাস্টার ক্লাসের প্রথম কোশ্চেনটা দেখো যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এটির উত্তর হবে অপশন বি, ভারত। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো যে এশিয়া মহাদেশের কোন অংশে ভারত অবস্থিত? এশিয়া মহাদেশের কোন অংশে ভারতবর্ষ অবস্থিত? এটির উত্তর তোমরাও দেওয়ার চেষ্টা করো। এটির উত্তর হবে অপশন বি, দক্ষিণ অংশ, অর্থাৎ এশিয়া মহাদেশের ঠিক দক্ষিণ দিকে আমাদের দেশ ভারতবর্ষ অবস্থিত। তারপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো যে ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম কি আমরা সকলেই জানি। এটির উত্তর হবে অপশন সি, নয়াদিল্লি। ঠিক আছে, অপশানে যদি দিল্লি এবং নয়াদিল্লি থাকে তোমরা কিন্তু দিল্লি করতে যাবে না, তোমরা নয়াদিল্লি বা নতুন দিল্লি করবে। আজকের ক্লাসটার নাম কেন মাস্টার ক্লাস রেখেছি সেটা তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, কোশ্চেন এখানে অনেক রয়েছে। আশা করছি এই ভিডিওটা যদি তোমরা দেখো তোমাদের অনেক ভিত মজবুত হয়ে যাবে। দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের পূর্ব দিকে কোন জলভাগ অবস্থিত? আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে কোন জলভাগ অবস্থিত? এখানে যে অপশানগুলো রয়েছে এই অপশান থেকে এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, বঙ্গোপসাগর। আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে বঙ্গোপসাগর রয়েছে, আমাদের পশ্চিম দিকে আরব সাগর রয়েছে এবং দক্ষিণ দিকে অর্থাৎ একেবারে নিচে আমাদের ভারত মহাসাগর অবস্থিত। ঠিক আছে, আর এই যে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপটা আমাদের ঠিক আরব সাগরের বুকেই অবস্থান করছে। তারপরের 5 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের পশ্চিম দিকে কোন জলভাগ অবস্থিত? আমরা একটু আগে পূর্ব দিকটা দেখলাম, এবার আমরা পশ্চিম দিক দেখব যে ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত কোন জলভাগ। ঠিক আছে, পশ্চিম দিকে কি অবস্থিত বলো দেখি? একদম, এটার উত্তর হবে অপশন বি, আরব সাগর। আরব সাগর পশ্চিম দিকে অবস্থিত। তারপরে এবার 6 নম্বর কোশ্চেনটা দেখো, আমি একটু দ্রুত করছি, একটু দ্রুত করার চেষ্টা করছি, হ্যাঁ, তোমরা সঙ্গে থেকো। ভারতের দক্ষিণ দিকে কোন মহাসাগর অবস্থিত? ভারতের দক্ষিণ দিকে, এটির উত্তর হবে অপশন সি, ভারত মহাসাগর। তারপরে 7 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটির উত্তর হবে অপশন বি, কন্যাকুমারী। এটি তামিলনাড়ুতে অবস্থিত। মনে রাখবে, মূল ভূখণ্ডে যদি বলে তাহলে কন্যাকুমারী হবে, আর যদি ওভারঅল ভারতবর্ষের একেবারে দক্ষিণতম বিন্দু বলে তাহলে সেটা ইন্দিরা পয়েন্ট হবে। তারপরের কোশ্চেনটা দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? এটির উত্তর হবে অপশন সি, 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। তারপরে 9 নম্বর কোশ্চেনটা দেখো, বর্তমানে ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা কয়টি? এটা খুব সহজ কোশ্চেন, এটার উত্তর হবে অপশন বি, 28টি রাজ্য। এখানে কিন্তু অধ্যায়ভিত্তিকভাবেই আমি পরপর মানে টপিক ওয়াইজ পরপর কোশ্চেনগুলো রেখেছি। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? ভারতবর্ষে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা অপশন সি, 8টি। তারপরের কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন রয়েছে, ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠন কত সালে করা হয়? অর্থাৎ যে ভাষার ভিত্তিতে যে বিভিন্ন রাজ্যগুলি তৈরি হয়েছিল সেটি কত সালে? এটির উত্তর হবে অপশন সি, 1956 সালে। এবার তোমরা একটা ছোট্ট হোমওয়ার্ক দাও যে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? এটার কমেন্ট তোমরা কোনো নাম্বার দিতে হবে না, ডাইরেক্ট যেটা উত্তর হবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, যেটা উত্তর হবে সেটা ডাইরেক্ট কমেন্ট করবে, আমি বুঝে নেব। তারপরের কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? এটির উত্তর হবে অপশন সি, 22টি। তারপরে 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংযোগকারী ভাষা হিসেবে কোন ভাষা পরিচিত? ভারতের সংযোগকারী ভাষা হিসেবে অপশন সি, ইংরেজি ভাষা পরিচিত। তারপরে 14 নম্বর কোশ্চেনটা দেখো, ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? এটির উত্তর হবে অপশন সি, 7মতম। এবার তোমরা এই যে 14 নাম্বার আছে না, এই 14 নাম্বার দিয়ে তোমরা এবার কমেন্ট করবে যে পৃথিবীতে ক্ষেত্রফলের বিচারে প্রথম স্থান কে অবস্থান করছে। আমি কিন্তু বেশ কয়েকটা হোমওয়ার্ক তোমাদের দেবো কমেন্টে লেখার জন্য, তোমরা কিন্তু লিখবে, যে কটা পারছো সে কটা লিখবে, কিন্তু আমি যখন বলছি তোমরা তখনই লিখে দেবে কমেন্টে, তাহলে হারানোর সমস্যা থাকবে না। নাহলে তোমাদেরও খুঁজতে হবে যে আমি কোনটা দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি বলবো, সঙ্গে সঙ্গে তুমি উত্তর দেবে। তারপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, তাড়াতাড়ি দেখো, হ্যাঁ আমি তাড়াতাড়ি বলছি। জনসংখ্যার বিচারে বর্তমানে পৃথিবীতে ভারতের স্থান কততম? এটির উত্তর হবে অপশন এ, প্রথম। তাই না, প্রথম। চীনকেও কাটিয়ে দিয়েছি আমরা। তারপরে 16 নম্বর কোশ্চেন, ভারতের সাক্ষরতার হার কত? ভারতের সাক্ষরতার হার, এটা হবে অপশন সি, 74.04%। তারপরের কোশ্চেনটা দেখো, ভারতের বৃহত্তম শহর কোনটি? ভারতের বৃহত্তম শহর, এটির উত্তর হবে অপশন সি, মুম্বাই।
তারপরে 18 নম্বর কোশ্চিন দেখো, আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এখানে প্রশ্নটা মাথায় রাখবে, আয়তনের ভিত্তিতে বললে এটির উত্তর হবে অপশন সি রাজস্থান, জনসংখ্যার ভিত্তিতে বললে এটির উত্তর হবে উত্তরপ্রদেশ। তারপরে 19 নম্বর কোশ্চিনটা দেখো, আয়তনের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, এটির উত্তর হবে অপশন সি গোয়া। আর যদি জনসংখ্যার ভিত্তিতে বলতো তাহলে উত্তর হতো সিকিম। মাথায় রাখবে এটির উত্তর হলো অপশন সি। তারপরে 20 নম্বর কোশ্চিনটা দেখে নাও, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, এটির উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ। তারপরে 21 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি? এটির উত্তর হবে অপশন বি সিকিম। এখান থেকে আরও একটা প্রশ্ন হয় যে ভারতবর্ষের সবচেয়ে কম জনঘনত্বের রাজ্যের নাম কি? অর্থাৎ যেখানে 1 কিলোমিটারের মধ্যে মানুষ খুব কম থাকে, প্রায় 17 জন করে সেখানে বসবাস করে, ঠিক আছে? সেই রাজ্যের নাম অরুণাচল প্রদেশ, অর্থাৎ সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য। তারপরে 22 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত? ভারতের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি বাংলাদেশ। তারপরে দেখো, ভারতের পূর্ব সীমান্তে কোন দেশ অবস্থিত? ভারতের পূর্ব সীমান্তে, এখানে অপশন অনুযায়ী কী হবে? এটার উত্তর হবে অপশন এ মায়ানমার। অর্থাৎ বাংলাদেশও অপশনে থাকতে পারে, মায়ানমারও থাকতে পারে, যেটা হবে সেটা করবে। তারপরে 24 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের দক্ষিণে কোন দেশ অবস্থিত? ভারতের একেবারে দক্ষিণে, এই দেশগুলোকে যদি আমরা ম্যাপে ভাবার চেষ্টা করি তাহলে এটির উত্তর খুব সহজে আমরা শ্রীলঙ্কা পেয়ে যাব। তারপরে 25 নম্বর কোশ্চিন রয়েছে, ভারতের উত্তর পশ্চিমে কোন দেশ অবস্থিত? ভারতবর্ষের উত্তর পশ্চিমে অবস্থিত অপশন বি পাকিস্তান। তারপরে 26 নম্বর কোশ্চিনটা রয়েছে, ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত কোন দেশ? এখানে অপশন অনুযায়ী এটার উত্তর হবে অপশন এ আফগানিস্তান। এবার 27 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের উত্তরে অবস্থিত বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? ভারতের উত্তরে অবস্থিত হতে হবে কিন্তু বৃহত্তম। তোমাদের মনে হতে পারে নেপাল, ভুটান, এটাও তো উত্তরেই অবস্থিত, কিন্তু বৃহত্তম কিন্তু চীন, ঠিক আছে? চীন হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী দেশ। তারপরে এবার 28 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের উত্তরে অবস্থিত একটি স্থলবিশিষ্ট দেশ কোনটি? এর উত্তর কী হবে? স্থলবেষ্টিত, অর্থাৎ চারিদিকে স্থল, এটির উত্তর হবে অপশন এ নেপাল। তারপরের 29 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের উত্তরে অবস্থিত ক্ষুদ্রতম হিমালয় রাষ্ট্র কোনটি? উত্তর কী হবে? এটির উত্তর অপশন বি ভুটান, ঠিক আছে? ভারতের উত্তরে অবস্থিত ছোট্ট একটা হিমালয় রাষ্ট্র, মনে রাখবে, সেটা হচ্ছে ভুটান। তবে 30 নম্বর কোশ্চিনটা দেখো, নিচের কোন দেশটি ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত? এটা আমরা দেখলাম, এটার উত্তর হবে অপশন এ মায়ানমার। তারপরে 31 নম্বর কোশ্চিনটা দেখো, খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহ মন্দির, এটির উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপরের কোশ্চিনটা দেখো, অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র। পরীক্ষায় অজন্তা গুহা কোথায় আসতে পারে, ইলোরা গুহাও আসতে পারে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করতে পারে। তারপরে 33 নম্বর কোশ্চিনটা দেখে নেওয়া যাক, কোণার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি উড়িষ্যা। তোমরা ভিডিওটা পজ করে আগে নিজেরা উত্তর দেবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তারপরে 34 নম্বর কোশ্চিন, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি নয়াদিল্লিতে। এগুলো কিন্তু প্রত্যেকটি অথেন্টিক সোর্স থেকে কোশ্চিনগুলো নেওয়া হয়েছে, কাজে তোমরা নির্দ্বিধায় 100% বিশ্বাস করে কোশ্চিনগুলো করতে পারো। তাজমহল কোথায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি আগ্রাতে। এবার 36 নম্বর কোশ্চিনটা দেখো, সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে সহজ কঠিন মিলিয়ে এই কোশ্চিনগুলোকে রাখা হয়েছে। নন্দাদেবী শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? নন্দাদেবী শৃঙ্গ, এটি অবস্থিত অপশন সি উত্তরাখণ্ডে। তারপরের কোশ্চিনটা দেখো, 38 নম্বর কোশ্চিন, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি সিকিম রাজ্যে। সেই সঙ্গে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও সিকিমে অবস্থিত। তারপরে 39 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের ভিত্তিতে ভারতকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এটির উত্তর হবে অপশন বি 5টি ভাগে ভাগ করা হয়েছে। তারপরের কোশ্চেনটি, সিমলা কোন রাজ্যের রাজধানী? সিমলা কোন রাজ্যের রাজধানী? এটির উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। এখানে প্রত্যেকটা টপিক থেকে আমি কোশ্চেন এনেছি এবং এরপরেও আমরা ইন্ডিভিজুয়াল টপিকের ওপরে ভিডিও আনবো।
এই টপিকের উপরে কয়েকজন ভিডিও চেয়েছিল, ঠিক আছে? তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার জন্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমাদেরও আর কী কী টপিকের ভিডিও লাগবে তোমরা কমেন্টে রেখে দিও, আমি টপিক রেডি করে ভিডিও তৈরি করে দেব। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম অপশন সি সিয়াচিন হিমবাহ। তারপরে 42 নাম্বার কোশ্চিন রয়েছে, গডউইন অস্টিন কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? গডউইন অস্টিন এই যে পর্বতশৃঙ্গটা, এটা কারাকোরাম রেঞ্জের মধ্যে অবস্থান করছে। তারপরে এবার 43 নম্বর কোশ্চেনটা দেখো, গডউইন অস্টিনের উচ্চতা কত? গডউইন অস্টিনের উচ্চতা, এটার উত্তর তোমরা মনে রাখবে 8611 মিটার, ঠিক আছে? এটাকে মনে রাখবে এই কারণেই, কারণ এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তারপরের কোশ্চেনটা দেখো, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম অপশন সি মাউন্ট এভারেস্ট। এটার বর্তমান উচ্চতা কত? 44 নাম্বার দিয়ে এবার পরের কোশ্চেনের কমেন্টটা করবে। তারপরের 45 নাম্বারটা দেখো, ভারত নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এখান থেকে দুটো প্রশ্ন হবে, ঠিক আছে? পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ একটা তো কোশ্চিন হচ্ছেই আমাদের এখানে, আরও একটা সেই আমি ডাইরেক্ট উত্তরটা বলছি, এটার উত্তর হবে অপশন সি কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কাঞ্চনজঙ্ঘা কোন সীমান্তে অবস্থিত, তখন তোমাদের বলতে হবে ভারত নেপাল সীমান্তে। হ্যাঁ, আসল কথা সিকিম রাজ্যে, ঠিক আছে? সিকিম রাজ্যের এলাকাতেই এই কাঞ্চনজঙ্ঘাটা পড়ে, কিন্তু যদি সীমান্ত বলে তখন ভারত নেপাল সীমান্ত বলবে, ঠিক আছে? আশা করছি ভুল হবে না। তারপরে এবার 46 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা, এটার উত্তর হবে অপশন বি 8586 মিটার। কোথাও কোথাও এটা তুমি 8598 মিটারও দেখতে পারো, কোনো বইতে থাকে এটা। তারপরে এবার 47 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এটা ভারতে অবস্থিত হতে হবে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটা হবে উত্তর বি কাঞ্চনজঙ্ঘা। তারপরে 48 নম্বর কোশ্চেনটা দেখো, দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল ও সিমলা কোন হিমালয়ের অংশ? ঠিক আছে, আমরা তো জানি যে হিমালয়ের অনেকগুলো অংশ রয়েছে, ট্রান্স হিমালয়, বৃহৎ হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়। তো এই যে ফেমাস যে হিল সিটিগুলো রয়েছে, এগুলো কোন হিমালয়ের অন্তর্গত? এটির উত্তর হবে অপশন সি মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়ের মধ্যে এগুলো পড়ে থাকে। তারপরের কোশ্চিনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন, যে শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকাকে কি বলে? অর্থাৎ শিবালিক আর হিমাচল হিমালয়ের মধ্যবর্তী যে সংকীর্ণ উপত্যকা রয়েছে তাকে বলা হয় অপশন সি দুন। প্রশ্নটাকে দুইভাবে ভাবার চেষ্টা করবে, হ্যাঁ, এখান থেকে দুটা প্রশ্ন হয়ে যেতে পারে। এবার 50 নম্বর কোশ্চিন দেখো, উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? উত্তরাখণ্ডের রাজধানীর নাম অপশন সি দেরাদুন। আমি বারবার বলছি, আগে তোমরা ভিডিওটা পজ করে উত্তর দেবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তারপরে 51 নম্বর কোশ্চিনটা দেখো, শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন বি তরাই অঞ্চল। তারপরে 52 নম্বর কোশ্চিনটা দেখো, গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা সকলেই জানি, বেশিরভাগ জনই জানি, যারা জানো না তারা এখন জেনে নেবে যে এটি মেঘালয় রাজ্যে অবস্থিত। তারপরের কোশ্চিনটা দেখো, ভারতের কোন অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়? ভারতের কোন অঞ্চলে? এটার উত্তর হবে অপশন সি পাহাড়ি অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে ধাপ কেটে কেটে চাষ করা হয়। তারপরে 54 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের প্রধান নদী কোনটি? ভারতের প্রধান নদী বা ভারতের জাতীয় নদী, এটার উত্তর হবে অপশন সি গঙ্গা। তারপরের 55 নম্বর কোশ্চিন, গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? আশা করছি এটার উত্তর তোমরা দিতে পেরেছো, দাও উত্তর। ঠিক ধরেছ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। আমি নদীর ওপরেও একটি সেপারেট ক্লাস আনবো, যেখানে নদী সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলির থাকবে। উৎপত্তিস্থলে গঙ্গা নদী কী নামে পরিচিত? অর্থাৎ গঙ্গা নদী তো শুরুতেই গঙ্গা নাম নিয়ে উৎপত্তি লাভ করেনি, তাই না? গঙ্গা নদীর উৎপত্তিস্থলে এর নাম ছিল অপশন বি ভাগীরথী। তারপরে ভাগীরথী এবং অলকানন্দা এই দুটো নদী দেবপ্রয়াগে এসে এদের নাম হয়ে যায় গঙ্গা। আমি নদীর ওপরে সেপারেট একটি ভিডিও আনবো।
আশা করছি সেই ভিডিওটা দেখলেই নদী সম্পর্কিত সমস্ত প্রশ্ন হয়ে যাবে। গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থল কোথায়? এটির উত্তর হবে অপশন সি প্রয়াগ। অর্থাৎ গঙ্গা নদী এবং যমুনা নদী কোথায় গিয়ে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে? এটি প্রয়াগরাজ, এলাহাবাদ। তারপরে 58 নম্বর কোশ্চেনটা দেখো, পশ্চিমবঙ্গের কোন স্থানে গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথী হুগলি শাখায় বিভক্ত হয়েছে? অর্থাৎ গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে কোথায়? এটির উত্তর হবে আমাদের রাজ্যের মুর্শিদাবাদের ধুলিয়ানে। ধুলিয়ানে গঙ্গা নদী দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করছে এবং আরও এক ভাগ ভাগীরথী হুগলি নামে আমাদের রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। ঠিক আছে, মনে রাখবে। তারপরের 59 নম্বর কোশ্চিন, গঙ্গা নদীর প্রধান শাখা নদী কোন দেশে প্রবেশ করেছে? গঙ্গার তো দুটা প্রধান শাখা নদী, মানে মেনলি পদ্মা, তো সেই পদ্মা কোন দেশে প্রবেশ করেছে? আমরা সকলেই জানি যে পদ্মার ইলিশ, এটা হচ্ছে অপশন সি বাংলাদেশ। তারপরে 60 নম্বর কোশ্চিনটা, ভাগীরথী হুগলি নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? ভাগীরথী হুগলি আমি একটু আগেই বললাম, এটার উত্তর হবে অপশন সি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। আমাদের উদ্দেশ্য অল্প সময়ে অনেক টপিককে কভার করা, সেই কারণে আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করছি। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 25 কিমি, অর্থাৎ 2525 কিমি। তারপরে দেখো, নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী? এটির উত্তর হবে গঙ্গা নদীর উপনদী। এটির উত্তর কি হবে বলো তো? প্রশ্নটা কি আমি উপনদী বলেছি, তোমরা উপনদী আশা করছি এখন কনফিউজড হয়ে যাচ্ছ। এবার প্রশ্নটা দেখো, উপনদী নয়, আমিও একটু মিস করেছিলাম দেখতে, উপনদী নয়, পরীক্ষায় কিন্তু তোমরাও সাবধান থাকবে। উপনদী নয়, এটার উত্তর হবে তিস্তা। অন্যদিকে আমাদের যমুনা, গোমতী এবং কোশি এই প্রত্যেকটি গঙ্গার উপনদী। ঠিক আছে, গঙ্গার সঙ্গে সম্পর্কিত, কিন্তু তিস্তা কিন্তু গঙ্গার সঙ্গে সম্পর্কিত নয়। তারপরে 63 নম্বর কোশ্চেনটা দেখো, হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমরা সকলেই জানি এটার উত্তর হবে গঙ্গা। তারপরে 64 নম্বর কোশ্চেনটা দেখো, কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কানপুর শহরটি এটি হচ্ছে গঙ্গা। কোন নদীর তীরে কোন শহর অবস্থিত? নদীর তীরবর্তী শহর, এই টপিকটাও তোমরা করবে। তারপরের 65 নম্বর কোশ্চিন, প্রয়াগরাজ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? প্রয়াগরাজ এটি হচ্ছে অপশন এ গঙ্গা। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে 66 নম্বর কোশ্চিন, বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি গঙ্গা। তোমরা যারা কর্মীর পরীক্ষাটা দেবে, বিশেষ করে তাদের বলছি, তারা হয়তো ভাবতেই পারে যে ক্লাস 8 যোগ্যতায় এত কঠিন কোশ্চিন আসবে। তো তাদেরকে আমি একটু বলবো যে তোমরা যে কিছুদিন আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রুপ ডি এক্সামটা হলো, সেই এক্সামে তোমরা একটু প্রশ্নপত্রটা দেখো। হ্যাঁ, সেখানে কিন্তু যথেষ্ট প্রশ্নপত্র মডারেট হয়েছে, খুব সহজ হয়নি, বেশ মডারেট মধ্যমানের হয়েছে। কাজেই ক্লাস 8 বলে তোমরা অবহেলা করো না, এই কোশ্চিনগুলোকে তোমাদের পড়তেই হবে। তারপরে এবার 67 নম্বর কোশ্চিন দেখো, পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটির উত্তর হবে অপশন এ গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরের 68 নম্বর কোশ্চিন রয়েছে, কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটির অপশন যদি গঙ্গা থাকে তোমরা গঙ্গা করবে, নইলে ভাগীরথী হুগলি অপশানে থাকলে ভাগীরথী হুগলি করবে। আর একটা কথা, যদি গঙ্গা এবং ভাগীরথী হুগলি দুটোই থাকে তোমরা কিন্তু ভাগীরথী হুগলি করবে। হ্যাঁ, তারপরের যদিও দুটো থাকবে না, বাই চান্স যদি থাকে সেক্ষেত্রে। তারপরের 69 নম্বর কোশ্চিন, তিব্বতে ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত? তিব্বতে ব্রহ্মপুত্র নদ এটি সাংপো নামে পরিচিত, বা ইয়ারলুং সাংপো এটাও থাকতে পারে অপশানে। তারপরে 70 নম্বর কোশ্চিন দেখো, ইটানগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ইটানগর শহরটি এটি অবস্থিত অপশন বি ব্রহ্মপুত্র নদের তীরে। ইটানগর শহরটি কার রাজধানী? 70 নম্বরে কমেন্ট করো। তারপরের 71 নম্বর কোশ্চিন দেখো, ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ডিব্রুগড় এটি আসামে অবস্থিত, কিন্তু এটি কোন নদীর তীরে অবস্থিত? এটির উত্তর হবে অপশন সি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। তারপরের 72 নম্বর কোশ্চিনটা দেখো, গুয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গুয়াহাটি শহরটি এটি অবস্থিত অপশন বি ব্রহ্মপুত্র। আমি বিভিন্ন রাজ্যের উৎসবের উপরে সুন্দর একটি ভিডিও করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। আশা করছি সেটা দেখলেই মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তারপরে 73 নম্বর কোশ্চিন দেখো, সুবনশিরি নদী কোন নদীর উপনদী? সুবনশিরি এটির উত্তর হবে অপশন বি ব্রহ্মপুত্র। আমি নদীর ওপরে সেপারেট অবশ্যই ক্লাস আনবো, তোমরা আপাতত এই কোশ্চিনগুলোকে কমপ্লিট করো। তারপরে 74 নম্বর কোশ্চিন দেখো, লোহিত নদী কোন নদীর উপনদী? লোহিত নদী এটির উত্তর হবে অপশন বি ব্রহ্মপুত্র নদীর উপনদী লোহিত নদী।
তারপরে 75 নম্বর কোশ্চেনটা দেখো, মানস, তিস্তা ও তোরসা নদী কোন নদী ব্যবস্থার অন্তর্গত উপনদী? এই নদীগুলি কোন নদীর অন্তর্গত? এই নদীগুলি, এটির উত্তর হবে অপশন সি, ব্রহ্মপুত্র নদীর উপনদী। তারপরের কোশ্চেনটা দেখো, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে, আমি গোটা উত্তরটাকেই তোমাদের জন্য দিয়ে দিয়েছি, যে মানস সরোবরের নিকট চেমায়ুংদুং হিমবাহ থেকে। ঠিক আছে, এই গোটাটাকেই তোমরা মনে রাখার চেষ্টা করবে, অপশনে যেটা থাকবে সেটা দিয়ে দেবে, ব্যাস। তারপরে 77 নম্বর কোশ্চেনটা দেখো, তিব্বত থেকে ভারতে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র প্রথম কোন রাজ্যে প্রবেশ করে? হ্যাঁ, ব্রহ্মপুত্র তো তিব্বত থেকে ভারতবর্ষে আসছে, তো ভারতবর্ষের কোন রাজ্যে প্রথমে এন্ট্রি নেয়? সেটা হচ্ছে, এটার উত্তর হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। তারপরে দেখো 78 নম্বর কোশ্চেন, বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ কোন নামে পরিচিত, অর্থাৎ কি নামে পরিচিত? হ্যাঁ, এটির উত্তর হবে অপশন বি, যমুনা নামে পরিচিত। তারপরে দেখো, পদ্মা ও যমুনা মিলিত প্রবাহ কী নামে পরিচিত? আমরা দেখছি যে পদ্মা মানে গঙ্গার একটা শাখা নদী বাংলাদেশে এন্ট্রি করছে মুর্শিদাবাদের ধুলিয়ানের এই এরিয়া দিয়ে, আর যমুনা আসছে ওপর দিয়ে আসাম হয়ে, এই দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, তখন এর নাম হয়ে যাচ্ছে অপশন বি, মেঘনা। তারপরের 80 নম্বর কোশ্চিনটা দেখো, 80 নম্বর কোশ্চিন, অরুণাচল প্রদেশের পর ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কোন রাজ্যের ওপর দিয়ে? আমি তো কেবলই বললাম বাংলাদেশের মধ্যে এন্ট্রি নিচ্ছে, এটা আসাম হয়ে। তোমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেবে, আমি কিন্তু পরপর কোশ্চিনগুলো রেখেছি, মানে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি, ব্রহ্মপুত্র প্রথম কোথায় এন্ট্রি নিচ্ছে, উপনদী, তারপরে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করছে, আমি কিন্তু পরপর সাজিয়ে নিয়েছি। তোমরা ওইভাবে পরপর খাতায় যখন লিখবে সাজিয়ে নেবে, হ্যাঁ। আরও আমি যখন নদীর সেপারেট ভিডিও আনবো সেখানে তো আমি অবশ্যই দেবো, এবং তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদের নদীর উপরে কি সেপারেট কোনো ক্লাস লাগবে? যদি লাগে আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো, একটু মনে করে কমেন্ট করো, হ্যাঁ। তারপরে এবার 81 নম্বর কোশ্চেনটা দেখো, ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য, এটার উত্তর হবে অপশন সি, এখানে অ্যাকর্ডিং টু অপশন 2900 কিমি। তারপরের 82 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন শহরটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত? অপশন এলিমিনেট করো, এখন শিখতে হবে, অপশন এলিমিনেট করা শিখতে হবে যে কোনটা কোথায় আছে। হরিদ্বার আমরা পড়লাম গঙ্গাতে, কানপুর উত্তরপ্রদেশে গঙ্গাতে, কলকাতা আমাদের ভাগীরথী হুগলি মানে গঙ্গা নদীর তীরে অবস্থিত, তাহলে কে পড়ে আছে? অপশন এ, গুয়াহাটি, তাহলে উত্তর হবে গুয়াহাটি। তারপরে 83 নাম্বার কোশ্চিন, হ্যাঁ, নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী নয়? ব্রহ্মপুত্র নদের উপনদী নয় কোনটি? আমরা যদি একটু লক্ষ্য রাখি যে সুবনশিরি, লোহিত নদী, মানস নদী, এগুলো আমরা দেখে আসলাম কিন্তু প্রশ্নগুলোতে। এখানে কিন্তু গোমতীটাও দেখেছি আমরা, গোমতী, ঘরঘোড়া, গণ্ডক, কোশি, এই প্রত্যেকটা নদী হচ্ছে গঙ্গার উপনদী, হ্যাঁ। তাহলে এখানে উত্তরটা কী হচ্ছে? অপশন ডি, গোমতী, এই নদীটা ব্রহ্মপুত্র উপনদী নয়, সরি, ব্রহ্মপুত্র নদের উপনদী নয়। তারপরে 84 নাম্বার কোশ্চেনটি রয়েছে, নিচের কোন নদীটি বাংলাদেশে যমুনা নামে পরিচিত? বাংলাদেশের যমুনা নামে পরিচিত কোন নদী? এটার উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র নদী, যেটা আমরা দেখলাম যে যমুনা নামে আসামের ভেতর দিয়ে প্রবেশ করছে ভারতবর্ষে। ঠিক আছে, ভিডিওটা এখনও দেখছো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, হ্যাঁ। আর যদি ভালো না লাগে অবশ্যই, সবার স্বাধীনতা আছে, তুমি ডিসলাইক দিয়ে দাও, হ্যাঁ। লাইক দাও নাহলে ডিসলাইক দাও, কিছু একটা দাও। আমি আমার প্রত্যেক ভিডিওতে তাই বলি, এতে আমার বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, যে ভিডিওটাকে কে কীভাবে নিচ্ছে, আরও আমি নিজেকে উন্নত করার চেষ্টা করব তাহলে সেইভাবে, হ্যাঁ। কারণ তোমাদের মন্তব্য আমার কাছে অবশ্যই গঠনমূলক হবে। তারপরে 85 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? সাংপো বলা হয় অপশন সি, ব্রহ্মপুত্র নদীকে। তারপরের 86 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন নদীটি গঙ্গার উপনদী? গঙ্গার উপনদী কোনটা? গঙ্গার উপনদী অপশন এ, যমুনা। তারপরের 87 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন নদীটি ব্রহ্মপুত্রের উপনদী? বলো তো, আগে নিজে বলো, এটা নিচের কোন নদীটি ব্রহ্মপুত্রের উপনদী? বলো। একদম ঠিক, এটার উত্তর হবে অপশন ডি, সুবনশিরি। অন্যদিকে গোমতী, সোন, কোশি, এগুলো তো আমরা দেখে আসলাম, তাই না? এবার 88 নাম্বার কোশ্চেনটা দেখো, গঙ্গা নদীর একটি প্রধান শাখা ভাগীরথী হুগলি কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে? এটা আমরা জানি যে ভাগীরথী হুগলি, এটা যেই রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে অপশন সি, পশ্চিমবঙ্গ। তারপরের কোশ্চেন দেখো,
89 নম্বর কোশ্চিন, নিচের কোন নদীটি গঙ্গার প্রধান শাখা নদী হিসেবে বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়েছে? বলো দেখি। এটার কোশ্চিনটা একটু মিস্টেক হয়েছে, এখানে নিচের কোন নদীটি, হ্যাঁ মানে তোমরা আপাতত এই কোশ্চিনটাকে দেখো না। তারপরে এবার 90 নম্বর কোশ্চিনটা দেখো, যে সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমি তোমাদের সুবিধার্থে গোটা টাকা দিয়ে দিয়েছি, অপশানে যা কিছু দিতে পারে। অপশান সি, এটার উত্তর তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বত থেকে। ঠিক আছে, এখান থেকে সিন্ধু নদীর উৎপত্তি। এবার আমরা সিন্ধু নদী সম্পর্কে কয়েকটা সুন্দর কোশ্চিন করে নেব। তারপরে দেখো, সিন্ধু নদী ভারতে প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশ করেছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশ করেছে? এটির উত্তর হবে অপশান সি, লাদাখে। এখানে একটা ছোট্ট কথা বলি, যে আগে কিন্তু সেটা জম্মু কাশ্মীরকে ধরা হতো, হ্যাঁ, কারণ জম্মু কাশ্মীরের ভেতরেই তো লাদাখটা ছিল। এখন তো বর্তমানে লাদাখ একটা সেপারেট ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, সেই কারণে এটার উত্তর কিন্তু লাদাখ হয়েছে। হ্যাঁ, অপশানে যদি তোমাদের জম্মু কাশ্মীর থাকে, যদি লাদাখ না থাকে, তোমরা কিন্তু অবশ্যই জম্মু কাশ্মীর দেবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো, সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য কত? এটির উত্তর হবে, এটির উত্তর তোমরা অপশন বি করবে। ঠিক আছে, 2900 কিমি। তারপরে 93 নম্বর কোশ্চেনটা দেখো, এটা শুধু একটা কোশ্চেন না, মানে এর উপরে এর ভেতরে অনেকগুলো কোশ্চেন ঢুকিয়ে দিয়েছি। এই যে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা, এগুলো কোন নদীর উপনদী? এগুলো কোন নদীর উপনদী? এগুলো আমরা জানি এটা সিন্ধু নদীর উপনদী, কিন্তু আসল বিষয় কিন্তু সেইটা না। আমার কথা, এখানে তোমরা যে 5টা নদী আছে না, এই 5টা নদীর কি আর আমরা কী নামে জানি সেইগুলোকেও পড়তে হবে। যেমন ঝিলাম বলা হয় কোন নদীকে? বিতস্তা। চেনাব নদীকে কি বলা হয়? চন্দ্রভাগা। বা ইরাবতী নদীর আরও একটি নাম কি? রাভি। বা সতলুজ বলা হয় কোন নদীকে? শতদ্রু। ঠিক আছে, এগুলো এদের পৌরাণিক নাম, প্রাচীনে এই নামে আমরা জেনে থাকতাম। ঠিক আছে, তো তোমরা আশা করি এই জিনিসটাকে নোট ডাউন করবে। তারপরে আবার 94 নম্বর কোশ্চেনটা দেখো, সিন্ধু নদীর তীরে অবস্থিত প্রধান শহর কোনটি? সিন্ধু নদীর তীরে অবস্থিত প্রধান শহর কোনটি? এটার উত্তর হবে লেহ এবং শ্রীনগর, দুটোই হবে। তো এটার উত্তর হবে অপশন সি। ঠিক আছে, অপশনটা একটু গোলমাল হয়ে গেছে, তো এটার উত্তর হবে এ এবং বি। ঠিক আছে, এখানে উত্তরটা এইভাবে লিখতে হতো, সি নাম্বার অপশানে লিখতে হতো এ ও বি উভয়। হ্যাঁ, ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 95 নম্বর কোশ্চেনটা আমরা দেখব, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারতকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? এই যে অপশন বি, এখানে ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে বলে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। তারপরে এবার 96 নম্বর কোশ্চেনটা দেখো, পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীর ওপরে অবস্থিত? মাজুলি কোন নদীর ওপরে অবস্থিত? এটার উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র নদীর ওপরে। তারপরে পাঞ্জাব শব্দটির উৎপত্তি কোন নদীর 5টি উপনদী থেকে হয়েছে? কোন নদীর? আমরা দেখলাম 5টা উপনদী, সেটা হচ্ছে অপশন সি, সিন্ধু। সিন্ধুর যে 5টা উপনদী আছে না, সেই 5টা উপনদীকে একত্রে আমরা পাঞ্জাব বলছি। ঠিক আছে, পাঞ্জাব। তারপরে দেখো 98 নম্বর কোশ্চিন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন দুটি নদী মোহনায় গড়ে উঠেছে? আমরা জানি যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গাঙ্গেয় বদ্বীপ, গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপ, তাই না? তো এটা তাহলে উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন বি, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত। ঠিক আছে, দুটি নদীর মোহনায় এটা অবস্থান করছে। তবে 99 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন দুটি শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত? হ্যাঁ, আশা করছি এটাতে আর সমস্যা হবে না তোমাদের। চেন্নাইয়ের তো প্রসঙ্গ আসবেই না গঙ্গার সঙ্গে। তারপরে জয়পুরের প্রসঙ্গ আসবে না, এটা রাজস্থানে রয়েছে, রাজস্থানে তো গঙ্গা এন্ট্রি করেনি। আর হচ্ছে লেহ এবং সিমলা, এটা বেশ আমরা উপরে দেখলাম, আসতে পারে না। তো এখানে উত্তর হবে একমাত্র হরিদ্বার এবং বারাণসী। ঠিক আছে, হরিদ্বার, বারাণসী, গয়া, পাটনা, কলকাতা, এই যে বড় বড় শহরগুলি রয়েছে, এগুলো গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরের কোশ্চেনটা দেখো, ভৌগোলিক আকৃতির দিক থেকে দক্ষিণ ভারতকে কোন ধরনের বলা যায়? হ্যাঁ, আমাদের যে সাউথ ইন্ডিয়াটা রয়েছে, আমরা তো নর্থ ইন্ডিয়াতে থাকি, তো সাউথ ইন্ডিয়াটা দেখতে কেমন? ম্যাপে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখবে সেটা দেখতে ত্রিভুজের মতো হয়ে থাকে। হ্যাঁ, ত্রিভুজ আকার। তারপরে 101 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। এখনও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে পারো, না লাগলে ডিসলাইক দিও। হ্যাঁ, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতের অপর নাম অপশন সি, সহ্যাদ্রি। তারপরে এবার দেখো, দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ অপশন বি, আনাইমুদি।
তারপরের পূর্বঘাট পর্বতশ্রেণী কোন কারণে বিচ্ছিন্ন হয়েছে? আমরা যদি দেখি দক্ষিণ ভারতে একটা পূর্বঘাট রয়েছে, একটা পশ্চিমঘাট রয়েছে। পূর্বঘাট এত বেশি মানে ইররেগুলার, হ্যাঁ, কারণ এটা কিন্তু পুরোপুরি একটা পাহাড় না, মানে একটা রেঞ্জ না। এই রেঞ্জের মাঝে মাঝে অনেক গ্যাপ হয়েছে। এটার একটাই কারণ, এখানে হচ্ছে একাধিক নদী দ্বারা, এখানে অনেক নদী রয়েছে, তো সেই কারণে পূর্বঘাট পর্বতটা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তারপরের 104 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোন নদীটি পূর্বঘাট পর্বতশ্রেণীকে বিচ্ছিন্ন করেছে? এটির অপশানটা দেখো, মহানদী। এটার অপশানটাও ইন্টারেস্টিং, হ্যাঁ, এখানে দেখো, এখানে শুধু অপশান দিইনি, ব্যাপার আছে এখানে একটা, যে কৃষ্ণা, মহানদী এবং গোদাবরী, এই নদীগুলো না প্রত্যেকটা আমাদের পূর্ববাহিত নদী, মানে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, কাজে এরা অবশ্যই পূর্বঘাট পর্বতশ্রেণীকে বিচ্ছিন্ন করেছে। সেই কারণে এখানে না আমি 3টে নদী দিয়েছি, 3টে নদী এদের বিচ্ছিন্ন করে, হ্যাঁ, এই পূর্বঘাট পর্বতমালাকে বিচ্ছিন্ন করে। তারপরে এবার দেখো 105 নম্বর কোশ্চেন রয়েছে, মহানদীর উৎপত্তিস্থল কোথায়? মহানদীর উৎপত্তি হয়েছে অপশন বি, দণ্ডকারণ্যের উচ্চভূমি সিংহাওয়ার থেকে। তারপরে দেখো 106 নম্বর কোশ্চেন, গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? এটির উত্তর হবে অপশন বি, ত্রিম্বক উচ্চভূমি থেকে গোদাবরীর উৎপত্তি হয়েছে। তারপরে 107 নম্বর কোশ্চেন দেখো, কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? কৃষ্ণা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? অপশন এ, মহাবালেশ্বর পশ্চিমঘাট থেকে। তারপরে 108 দেখো, কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? ব্রহ্মগিরি পাহাড়, কর্ণাটক থেকে। তারপরে 109 নম্বর কোশ্চেনটা দেখো, নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটির উত্তর হবে অপশন এ, অমরকণ্টক শৃঙ্গ থেকে। তারপরে দেখো, তাপী নদীর বা তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? এটির উত্তর হবে অপশন বি, মহাদেব পাহাড় থেকে। তারপরে 111 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? 111 নাম্বার দিয়ে কমেন্টে উত্তরটা জানাবে, ঠিক আছে? তারপরে 112 নম্বর কোশ্চেনটা দেখো, নর্মদা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে, অর্থাৎ কোথায় গিয়ে সেটা জল ছেড়ে দিয়েছে? এটির উত্তর হবে অপশন বি, আরব সাগরের খাম্বাত উপসাগরে। মনে রাখবে, নর্মদা নদী এবং তাপী নদী এরা পশ্চিম বাহিনী নদী, এরা আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। তারপরের কোশ্চেন দেখো, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? আমি এর আগেই বললাম, এটির অপশন হবে সি, নর্মদা ও তাপ্তি। তারপরের 114 নম্বর কোশ্চেনটা দেখো, চলমান বরফের স্তূপকে কি বলা হয়? চলমান বরফের স্তূপকে বলা হয় অপশন বি, হিমবাহ। আমরা এর আগেই বললাম যে ভারতের সবচেয়ে দীর্ঘ হিমবাহ সিয়াচিন হিমবাহ, ঠিক আছে, প্রায় 76 কিলোমিটার দৈর্ঘ্য রয়েছে এর। তারপরে দেখো, তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদ ভারতে কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবেশ করেছে? এর আগেও বললাম, এটার উত্তর হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। তারপরে 116 নম্বর কোশ্চেন দেখো, সিন্ধু নদ কোথায় গিয়ে পতিত হয়েছে? সিন্ধু নদ পতিত হয়েছে, এটির উত্তর হবে অপশন বি, আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। আজকের এই ভিডিওটি যারা যারা একেবারে পুরোপুরি কমপ্লিট করবে, তাদের মধ্যে একটা বেসিকের থেকেও একটু অ্যাডভান্স ধারণা হয়ে যাবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এক্সামগুলিতে এই প্রশ্নগুলিই দিয়ে থাকে। তারপরে 117 নম্বর কোশ্চিন, পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? এটির উত্তর হবে অপশন বি, মেঘনা। এবং প্রত্যেকটি প্রশ্ন বেশিরভাগটাই কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের ইতিমধ্যেই চলে এসেছে। এবার 118 নম্বর কোশ্চিনটা দেখো, দুটি পর্বতের মাঝখানে অবস্থিত সরু পথকে কী বলা হয়? এই সরু পথকে বলা হয় অপশন বি, গিরিপথ। তারপরে 119 নম্বর কোশ্চিনটা দেখো, নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? এটির উত্তর হবে অপশন সি, নর্মদা। তারপরে 120 নম্বর কোশ্চিনটি রয়েছে, নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? ভুল বললাম, নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী নয়? এটির উত্তর হবে অপশন সি, গোদাবরী, কারণ গোদাবরী আমাদের পূর্ব বাহিনী নদী, এটি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। অন্যদিকে নর্মদা এবং তাপ্তি আরব সাগরে গিয়ে পড়েছে। এই ভিডিওতে আমরা 150টি কোশ্চিন করব, আর 30টি প্রশ্ন বাকি রয়েছে, খুব তাড়াতাড়ি সেগুলি কমপ্লিট হয়ে যাবে। এবং এই সেটে প্রায় 300টি কোশ্চেন রয়েছে, যা তোমাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। বাদবাকিটি আমি পরের ভিডিওতে আনার চেষ্টা করব। গোদাবরী নদী কোন সাগরে পতিত হয়েছে? গোদাবরী নদী, এটি উত্তর হবে অপশন সি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারপরে দেখো, কৃষ্ণা নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? এটি সবগুলির উত্তরই হবে অপশন বি, বঙ্গোপসাগর।
তারপরে দেখো কাবেরী নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? এটির উত্তর হবে অপশন বি বঙ্গোপসাগর। আমি চাইলেই আলাদা আলাদা না রেখে একটাতে রাখতে পারতাম, আমি একসঙ্গে রাখিনি কারণ এতে তোমাদের প্র্যাকটিসটা একটু কম হতে পারে, সে কারণে আমি বারবার রেখেছি। মহানদী নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? এটির উত্তর হবে অপশন সি বঙ্গোপসাগর। হ্যাঁ, এতে হয়তো একটু পরিশ্রমটা বেশি মানে একটু বেশি লেগে যায়, কিন্তু তাও তোমাদের রিভিশনটা ভালো হয়ে যাবে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি অপশন অনুযায়ী? এটির উত্তর হবে অপশন সি গোদাবরী। তারপরের উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম আমাদের গঙ্গা। ঠিক আছে, গঙ্গা নদী উত্তর ভারতের দীর্ঘতম নদী, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। তারপরের দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশন সি গোদাবরী নদীকে। তারপরে যারা লিখে লিখে প্র্যাকটিস করো তারা অবশ্যই লেখার সময় খুব সুন্দরভাবে লিখবে, কোনো উত্তর যেন ভুল না হয়। ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? ভারতের বৃহত্তম মরুভূমি অপশন সি থর মরুভূমি। তারপরে 129 নম্বর কোশ্চেনটা দেখো, রাজস্থানের প্রধান নদীগুলির মধ্যে কোনটি উল্লেখযোগ্য? এইখানে যে বাদবাকি নদীগুলো রয়েছে এগুলো কিন্তু রাজস্থানের নদী নয়। অপশন এ লুনি নদী হলো রাজস্থানের প্রধান একটি নদী বলা যেতে পারে। তারপরে দেখো লুনি নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? আমি এর গোটাটাই দিয়ে দিয়েছি। আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকার নাগ পাহাড় থেকে লুনি নদীর উৎপত্তি হয়েছে। তারপরের 131 নম্বর কোশ্চেনটা দেখো, লুনি নদী কোথায় পতিত হয়েছে? লুনি নদী, এটির উত্তর হবে অপশন সি কচ্ছের রান। গুজরাটের কচ্ছের রানে গিয়ে পতিত হয়েছে। তবে লুনি নদীর অপর নাম কি? লুনি নদীর অপর নাম, এটার উত্তর হবে লবণবতী। তারপরের 33 নম্বর কোশ্চেন, মালাবার উপকূলের উপত্যকাগুলিকে কি বলা হয়? আমি একটু ভুল বললাম। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? আশা করছি তোমরা উপহ্রদ ব্যাপারটা জানো। যেখানে একটা প্রান্ত সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে? তো সেই মালাবার উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় অপশন এ কয়াল। এখানে মাঝে মাঝে একটু আধটু টাইপিং মিস্টেক রয়েছে, আশা করছি আমি যেহেতু ঠিকটা বলছি তোমরা আমার কথা শুনে যারা লিখছো তারা লিখে নেবে। তারপরের 134 নম্বর কোশ্চেন রয়েছে, এখানে উপহ্রদ আছে। হ্যাঁ, উপহ্রদ, টাইপিংটা মিস্টেক হয়েছে, এবং উপহ্রদকে লেগুন বলা হয়। এটি কি? এটি হচ্ছে সমুদ্রের সঙ্গে যুক্ত অগভীর জলাশয়। ঠিক আছে, সমুদ্রের সঙ্গে যুক্ত হবে। তারপরের 135 নম্বর কোশ্চেন দেখো, তামিলনাড়ু উপকূলকে কি বলা হয়? তামিলনাড়ু উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। বাদবাকি কোশ্চেনগুলো তোমাদের আদেও যদি প্রয়োজন মনে হয় এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার নেক্সট টপিকটাও আপনি করিয়ে দিন, আমি করিয়ে দেব। এটা নির্ভর করবে তোমাদের কমেন্টের ওপরে। 136 নাম্বার, কেরালার উপকূলকে কি বলা হয়? কেরালার উপকূলকে বলা হয় অপশন সি মালাবার উপকূল। শুধু একটা কথাই মনে রাখবে, এই ভিডিওগুলো তোমার পরীক্ষার আগের দিনগুলো রিভিশনের জন্য কিন্তু খুব হেল্প করবে, ঠিক আছে? গোয়ার উপকূলকে কি বলা হয়? গোয়ার উপকূলকে বলা হয় অপশন সি কোঙ্কণ উপকূল। তারপরের কোশ্চেনটা দেখো, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলকে একসঙ্গে কি বলা হয়? এটির উত্তর কি হবে এবার বলো দেখি। এবার তো অপশন এলিমিনেট করতে পারছো। হ্যাঁ, এটির উত্তর হবে উত্তর সরকার উপকূল। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলকে একসঙ্গে উত্তর সরকার উপকূল বলা হয়। তারপরে লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? আমি শুরুতেই বলেছি লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত। অন্যদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জসমূহ এটি বঙ্গোপসাগরে অবস্থিত। তারপরে 140 নম্বর কোশ্চেনটা দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি বঙ্গোপসাগরে। তারপরে 141 নম্বর কোশ্চেন দেখো, দ্বীপপুঞ্জ কাকে বলে? দ্বীপপুঞ্জ কাকে বলে বলো? একদম ঠিক বলেছো, অপশন বি বহু দ্বীপের সমষ্টিকেই দ্বীপপুঞ্জ বলে। তারপরে 42 নম্বর কোশ্চেন দেখো, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? বলো, এটা তো পড়েছো আশা করি। এটার উত্তর হবে অপশন বি ব্যারেন দ্বীপ। ব্যারেন, এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম কি? ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম, এটি উত্তর হবে নরকোন্ডাম। ঠিক আছে, নরকোন্ডাম হচ্ছে ভারতের একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। তারপরের 144 নম্বর কোশ্চেনটা দেখো, একটি প্রবাল দ্বীপের উদাহরণ কি? একটি প্রবাল দ্বীপের উদাহরণ হলো অপশন সি লাক্ষাদ্বীপ।
তারপরের কোশ্চেনটা দেখো, কোদাইকানাল শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? আমাদের যেমন দার্জিলিং রয়েছে, ঠিক তেমনি এই তামিলনাড়ু রাজ্যেরও একটি শৈল শহর কোদাইকানাল, হ্যাঁ, বা এটাকে অনেকে উটি বলে, খুব সুন্দর একটি জায়গা। কোদাইকানাল তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে 146 নম্বর কোশ্চেনটা দেখে নাও, উটি শৈল শহরটি কোন রাজ্যে অবস্থিত? আমি আগেই বলে দিলাম, এটির উত্তর হবে অপশন বি, তামিলনাড়ু। নেক্সট তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও, চাইলে টপিকগুলো লিখে রাখতে পারো, আমি সময় করে সেই ভিডিওগুলো তৈরি করে দেব। যদিও আমি এক্সামের পেপারকে অ্যানালাইসিস করে ভিডিও আনছি, তাও যদি এক্সট্রা কোনো তোমাদের টপিকের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। ভারতকে কোন ধরনের জলবায়ুর দেশ বলা হয়? ভারতকে বলা হয় অপশন সি, ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ। তারপরে 148 নম্বর কোশ্চেন করব, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? এটির উত্তর হবে অপশন বি, মৌসিনরাম। এটি আসলে চেরাপুঞ্জির মৌসিনরাম হতো, তো এখানে যদি মৌসিনরাম থাকে তোমরা মৌসিনরাম করবে। এবার 149 নম্বর কোশ্চিন, মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? মৌসিনরাম অবস্থিত, এটির উত্তর হবে অপশন বি, মেঘালয় রাজ্যে। আজকের শেষ প্রশ্ন 150টি, এবং বাদবাকি প্রায় আরও 150টি কোশ্চিন রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই যতই পরিশ্রম হোক না কেন আমি ভিডিওগুলি তৈরি করে দেব এই টপিকের ওপরে। ভারতে যে গরমকালটা সাধারণত কোন মাস থেকে কোন মাস পর্যন্ত হয়? ভারতের গরমকালের মাস কোনটা? এটার উত্তর হবে অপশন বি, মার্চ থেকে মে মাস ভারতবর্ষে গরমকাল চলে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে রাখছি, পরবর্তী টপিকও আসছে অন্যান্য টপিকের ওপরে, বাংলা, ইংরেজি, জিকে, স্ট্যাটিক জিকে, হ্যাঁ। তো বাদবাকি আরও অনেক প্রায় 150টা কোশ্চিন রয়েছে, ঠিক আছে, এবং সব ইউনিক কোশ্চিন, রিপিট কোশ্চিন নয়, ইউনিক কোশ্চিন রয়েছে। এই কোশ্চিনগুলো আমি তোমাদের করিয়ে দেবো, তোমরা কমেন্টে জানিও যে তোমাদের আদৌ প্রয়োজন আছে কি না। অবশ্যই। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।